মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, সাংবাদিক সহ আহত বেশ কয়েকজন, ছত্রভঙ্গ করল পুলিশ। 3 দাবিতে আজ থেকে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, শহীদ মিনারে রাতভর অবস্থান কর্মসূচি, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা। 25 বছর যদি একটা মানুষকে যাবজ্জীবন দেওয়া হয়, আমরা মানুষগুলো কেমনে থাকি? আদৌ কি ফিরে আসবে কিনা আমরা জানি না। 1 বছর ধরে আমিরাতের কারাগারে বন্দী 25 জুলাই যোদ্ধা, বিভিন্ন দফতরে ধর্ণা দিয়ে হতাশ স্বজনরা, ফেরাতে কাজ করছে সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনার বিরুদ্ধে বড় দুর্নীতির জট খুলতে পারেনি দুদক, পূর্বাচলে প্লট মামলায় চার্জশিট দিলেও বাকি ফাইল আটকে চিঠি চালাচালিতে, তদন্তে ধীর গতিতে আলামত নষ্টের শঙ্কা। 25 কেজি চাল দেওয়ানোর কথা সরকারের অন্তরে আমরা পাই। যাচাই করেন বেরিতে মানুষের কাছে কষ্ট করে খাই। নিষেধাজ্ঞার সপ্তাহ পেরোলেও বরিশালের জেলেদের কপালে চটেনি চাল, অনাহারে অর্ধাহারে কাটছে দিন, বাধ্য হয়ে জাল ফেলছেন নদীতে, শিগগিরই সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস। সকালের সময় সঙ্গে আছি আমি তুষার আহমেদ ইমন। মধ্যরাতে উত্তপ্ত নিউ মার্কেট এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনে ভ্রাম্যমাণ দোকান বসানোকে কেন্দ্র করে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ইটপাটকেল নিক্ষেপ করে দুপক্ষই, সাংবাদিক সহ আহত হয়েছেন কয়েকজন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র নিউ মার্কেট এলাকা। সোমবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে বাধে সংঘর্ষ। দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাবির শাহনেওয়াজ হলের সামনে ভ্রাম্যমাণ দোকান বসানো নিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সূত্রপাত। তারা সবার দোকানপাট ঠেলা সরায় তারা এই গাড়িটা মাঝখানে বসাইছে। ঢাকা কলেজের পোলাপান 3-4 জন আইসা ওনারা এটা বসায় চলে গেছে। পরে আমরা আবার আইসা এটা সরাইয়া এখানে যার যার দোকান যেভাবে ছিল সেইভাবে করছি। তো তখন আবার তারা আবার আসছে, আইসা তারা আবার বললো যে আমাদের গাড়ি সরাইছে কে, আমাদের দোকান এখানে না থাকলে কারো দোকান এখানে থাকবে না। এরকম করে আর কি কথা কাটাকাটি হয়ে এক পর্যায়ে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব লেগে গেছে আর কি। আমাদের ইয়াতে হোস্টেলে আক্রমণ করছে, শাহনেওয়াজ হোস্টেলে। এই খবর পাওয়ার পরে পরে আমরাও হল থেকে বেরিয়ে আসছি। ঢাকা কলেজের পোলাপান অ্যাটাক হচ্ছে আমার যে শাহনাথর হলে পোলাপানের ভিতরে যারা ছিলেন সাংবাদিক কয়েকজন ওরা দেখছে, আমার হলের পোলাপান ভিতরেই ছিল, আমার হলের পোলাপানি শুরুতে মার খেয়েছে। অহগহ অগণিত ইট পাথর এবং কাঁচ মাগা হয়েছে এবং 1:30টার দিক থেকে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। খবর পেয়ে ডাকসুর ভিপি সাদিক কায়েম ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে বুঝিয়ে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। দুপক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ফুটে দোকান বসানোকে কেন্দ্র করে আসলে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। ঢাকা কলেজ এবং ঢাকা ভার্সিটির স্টুডেন্টদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে তাদের বক্তব্য পেয়েছি। পরবর্তীতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের কি বক্তব্য তা জানতে আমরা ঢাকা কলেজের সামনে, এই মুহূর্তে আমরা ঢাকা কলেজের হোস্টেলের সামনে এসেছি, কিন্তু তাদের কাউকে আমরা এখনো পর্যন্ত পাইনি। আমরা চেষ্টা করছি তাদের কারো না কারো বক্তব্য নেওয়ার, যে আসলে কি ঘটেছিল, তাদের অভিযোগটা ঠিক কি ছিল। এই যে বিষয়টা কি হয়েছে এসব নিয়ে কেউ কথা বলবেন না। খবর সংগ্রহের সময় এখন টেলিভিশনের সাংবাদিক ফরহাদ আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। 3 দফা দাবি আদায়ে আজ থেকেই কর্মবিরতির ডাক দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। রাতভর কেন্দ্রের শহীদ মিনারে অবস্থান করেন তারা, বলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন। দীর্ঘদিনের দাবি আদায়ে রোববার সকালে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এর প্রতিবাদে এমপিওভুক্ত শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন। বাড়ি ভাড়া হিসেবে মূল বেতনের 20% ভাতাসহ 3 দাবিতে লাগাতার কর্মবিরতির ডাক দেন তারা। উত্তরের জেলা গাইবান্ধার একটি স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ জুলকারনাইন
একটু ভালোভাবে বেঁচে থাকার জন্য তোলা দাবি আদায়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। আন্দোলনে শরিক হয়েছেন বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষকরা। বৈষম্য দূর করার জন্য আমাদের অনেক শিক্ষার্থী, অনেক শ্রমিক জনতা, অনেক শিশু শহীদ হয়েছেন। তারা চাইছিল যে এই বৈষম্যটা দূর হোক, কিন্তু আমাদের কপালে এখনো সেই বৈষম্যর দাগ। তারা আমাদেরকে 20% বাড়ি দেওয়ার আশ্বস্ত করেছিল। 10 তারিখের ভিতরে সেটা প্রজ্ঞাপন দেওয়ার কথা ছিল, আর আমরা তখন বলেছিলাম 10 তারিখের ভিতরে না দিলে আমরা 12 তারিখে আবার অনুষ্ঠানে আসবো। আমাদের যে বেতন তা অনেক সরকারি যে চাকরিজীবী তাদের থেকে অনেক বৈষম্য, ভারসাম্য। রুটি রুজির প্রশ্ন, জীবন নির্বাহী করার প্রশ্ন, যার জন্য আমরা এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি। যতদিন পর্যন্ত আমাদের দাবি না মানা হয় ততদিন পর্যন্ত এখানে অবস্থান করব। পুলিশি হামলার প্রতিবাদ ও দাবি না আদায় হওয়া পর্যন্ত পূর্ণ কর্মবিরতির ঘোষণাও দেন এমপিওভুক্ত শিক্ষকরা। শিক্ষকদের উপর লাঠিপেটা করার পর আমাদের শিক্ষকরা অনেক উত্তেজিত হয়ে পড়েছেন এবং তাদের দাবির প্রেক্ষিতেই আমাদের এই কর্মসূচিটাকে একদিন এগিয়ে আজকে থেকে আমরা ঘোষণা দিয়েছি যে কর্মবিরতিটা সোমবার থেকে সারা বাংলাদেশে পালিত হবে এবং যতক্ষণ দাবি না পালন হবে সারা বাংলাদেশের সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রকমের শ্রেণী কার্যক্রম চলবে না। জানান, বেসরকারি মাদ্রাসায় ন্যূনতম 9,300 ও বেসরকারি স্কুলে ন্যূনতম 12,500 টাকা বেতনে শিক্ষকরা অমানবিক জীবনযাপন করছেন, যা থেকে উত্তরণের জন্যই আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। বিশ্ব খাদ্য ফোরামের বৈঠকে যোগ দিতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার স্থানীয় সময় বিকেল 5টায় সরকার প্রধান ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট রোমের ফিউমিসিনো বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক। ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গেও বৈঠক করবেন ডক্টর ইউনূস। চোখে মুখে রাজ্যের হতাশা নিয়ে সরকারি দফতরে ছুটছেন প্রবাসে কারাবন্দী জুলাই যোদ্ধাদের স্বজনরা। 1 বছরেরও বেশি সময় পেরোলেও আমিরাতে কারাবন্দী প্রায় 25 জন জুলাই যোদ্ধাকে দেশে ফেরানো তো দূরের কথা, কারামুক্তিরও ব্যবস্থা করতে পারেনি সরকার। প্রবাসী বন্দী স্বজনদের দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চায় পরিবারগুলো। বরাবরের মতো আশ্বাসের কথা শুনিয়ে পররাষ্ট্র উপদেষ্টার দাবি, বন্দীদের মুক্তির জন্য কাজ করছে সরকার। নাজমুল হাসান রাজুর ছবিতে দিন মোহাম্মদ সাব্বিরের রিপোর্ট। 25 বছর যদি একটা মানুষকে যাবজ্জীবন দেওয়া হয়, আমরা মানুষগুলো কেমনে থাকে? আমাদের ফ্যামিলি আছে, ওনার মা বাবা আছে, আবার 2টা বাচ্চা আছে। কারাবন্দী স্বামীর ছবি হাতে নিয়ে এভাবেই দপ্তর থেকে দপ্তরে ছুটছেন প্রবাসী জুলাই যোদ্ধা শহীদুল আমিন মুন্নার স্ত্রী। জুলাই অভ্যুত্থানের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে আন্দোলন করার দায়ে 25 বছরের সাজা হয় প্রবাসী বাংলাদেশি শহীদুল আমিন মুন্নার। বর্তমানে আবুধাবি আল সদর কারাগারে বন্দী এই জুলাই যোদ্ধা। স্বামীর মুক্তির কথা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মুন্নার স্ত্রী। আমাদের আজকে 11 মাস পর্যন্ত আমরা সরকারের দুয়ারে দুয়ারে ঘুরতেছি, যাই নাই এমন কোনো জায়গা নাই। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আসিফ নজরুল স্যারের কাছে বলেন, প্রত্যেকটা উপদেষ্টার কাছে আমরা গেছি। আমরা চাই প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে ওদেরকে নিয়ে আসা হোক। মুন্নার মতো এখনো আবুধাবির কারাগারে সাজা ভোগ করছেন প্রায় 25 প্রবাসী বাংলাদেশি। তাদের ফেরাতে রাষ্ট্রের প্রতি সহযোগিতার আকুতি স্বজনদের। আমার বৃদ্ধ মা বাবা সবাই খুব উদ্বিগ্ন অবস্থায় আছে, তো একমাত্র আমাদের চাওয়া ভাইয়ের মুক্তি। অনেক ভাই ফিরে আসছে, কিন্তু আমাদের ভাইরা এখনো বৈষম্যের শিকার ওই দেশে পড়ে আছে। যে আদৌ কি ফিরে আসবে কিনা আমরা জানি না। তাদের অভিযোগ, স্বজনদের মুক্তির বিষয়ে যোগাযোগ করা হলে দায়িত্বশীলদের কাছ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা পাননি। উল্টো কোনো দপ্তরে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় তাদের। এর আগে আমিরাতে বন্দী জুলাই যোদ্ধাদের ফিরিয়ে আনার কথা জানায় সরকার। এরপর 3 দফায় প্রায় 200 জনকে দেশে ফিরিয়ে আনা হলেও আবুধাবির কারাগারে বন্দী আরও 25 জনকে এখনও দেশে ফিরিয়ে আনা হয়নি। 24 জুলাইয়ে দুবাই প্রবাসীদের আন্দোলনের প্রেক্ষাপট ও কারাগারের নির্মম বাস্তবতার কথা জানান আবুধাবি আল সদর কারাগার থেকে সদ্য মুক্তি পেয়ে দেশে ফেরা প্রবাসী জুলাই যোদ্ধা এরশাদ। 4 মাস 15 দিন জেল কাটার পর ডক্টর স্যারের সহযোগিতায় আল নাহিয়ারকে কয়েল দেওয়ার জন্য উনি
আমাদেরকে ছাড়াই নিয়ে আসেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, আমিরাতের কারাবন্দী বাকিদের মুক্তির জন্য যোগাযোগ চালিয়ে যাচ্ছে সরকার। বাকিদের ব্যাপারে আমরা আসলে স্বাভাবিক যে পদ্ধতি, অনুরোধ, চিঠি লেখা, নোট দেওয়া, সেভাবে চেষ্টা করে যাচ্ছি, দেখা যাক পরিষ্কার করে ফেলা যায় কিনা। এক বিবৃতিতে আবুধাবির বাংলাদেশ দূতাবাস জানায়, গেল 22 সেপ্টেম্বর আবুধাবি আল সদর কারাগারে থাকা প্রবাসী জুলাই যোদ্ধা আব্দুল হামিদ মারা গেছেন। 18 দিন পর শুক্রবার চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে আনা হয় তার নিথর দেহ। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। এক বছরও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ওঠা বড় দুর্নীতির জট খুলতে পারেনি দুদক। মেগা প্রকল্পে 80,000 কোটি টাকা লুট, $300 মিলিয়ন পাচার, বিমানবন্দর কিংবা বিদ্যুৎ খাত সহ 15 বছরে হাসিনা জয় সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে একাধিক দুর্নীতির খোঁজে মাঠে নেমেছিল সংস্থাটি। তবে চার্জশিট হয়েছে কেবল পূর্বাচলে ভুয়া তথ্য দিয়ে প্লট নেয়ার মামলায়। বাকি ফাইল আটকে আছে চিঠি চালাচালি আর কর্মকর্তাদের রদবদলে। বিশেষজ্ঞদের মতে বড় দুর্নীতি তদন্তে ধীরগতি, দুদকের অক্ষমতা স্পষ্ট, আর দেরিতে নষ্ট হতে পারে আলামতও। তসলিম তাওহিদের প্রতিবেদন। অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালানোর পর থেকে বিগত 15 বছরে শেখ হাসিনা ও তার পরিবারের দুর্নীতির ফিরিস্তি একে একে জমা হতে থাকে দুদকে। এসব দুর্নীতির প্রাথমিক সত্যতা মেলায় অনুসন্ধানে একাধিক ফাইলও খোলে সংস্থাটি। শেখ হাসিনা জয়সহ সংশ্লিষ্টদের অভিযোগগুলোর মধ্যে ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সহ 9 মেগা প্রকল্প থেকে 80,000 কোটি টাকা লুটপাট, বিদেশে $300 মিলিয়ন পাচার, পূর্বাচল প্রকল্পে নিয়ম ভেঙে প্লট গ্রহণ, বিমানবন্দর উন্নয়ন প্রকল্পে আত্মসাৎ, বিদ্যুৎ খাতে লুটপাট সহ একাধিক অনুসন্ধান। এমনকি 2008 সালের নির্বাচনী হলফনামায় শেখ হাসিনার মিথ্যা তথ্য প্রদানের প্রমাণ ঘটা করে জানান দেয় সংস্থাটি। কিন্তু পূর্বাচলে প্লট গ্রহণের মামলার চার্জশিট ছাড়া বাকি সব অনুসন্ধান বছর পেরিয়ে গেলেও আলোর মুখ দেখেনি। জানতে চাইলে পূর্বাচলের তদন্তের সফলতার কথা শোনান দুদক চেয়ারম্যান। 6টা মামলা চলমান অবস্থায় আছে এবং আমরা আশা করছি সাক্ষ্য গ্রহণ শেষে অক্টোবর শেষ দিকে কিংবা নভেম্বরের প্রথম দিকে আদালত যেটাই বিবেচনাযোগ্য মনে করেন সেরকম রায় এসে যাবে বলে আমাদের প্রত্যাশা। শেখ হাসিনার বড় দুর্নীতি দৃশ্যপটে আনতে না পারা দুদকের ব্যর্থতা বলে মনে করেন সাবেক এই মহাপরিচালক। বিশাল আর্থিক যে লুটপাটের কাহিনী আছে, সেই কাহিনীগুলো যদি দুদক এই সময়ে আপনার উদ্ঘাটন না করে, এটা দুর্ভাগ্যজনক। যত বিলম্ব করা হবে তত এভিডেন্স পাওয়ার ক্ষেত্রে, সাক্ষ্য প্রমাণ পাওয়ার ক্ষেত্রে অসুবিধা দাঁড়াবে। আর দুর্নীতি বিরোধী সমন্বয় কমিটির এই নেতা বলছেন, দুদকের কাজের গতি আনতে আমলাতান্ত্রিক প্রভাব মুক্ত করতে হবে। স্বাধীন দুর্নীতি দমন কমিশন যেরকম কথা বলা হয়, অ্যাকচুয়ালি এটা করানোর জন্য ওখানে আমলা নির্ভরতা কমাতে হবে। অবশ্য সজীব ওয়াজেদ জয়ের অবৈধ সম্পদ আর সাইম ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের অর্থ লুটের ঘটনায় মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। রাজধানীর ফার্মগেট ও রাজাবাজারে মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় ধাওয়া দিয়ে একজনকে আটক করে পুলিশে দিল জনতা। সঞ্চয়পত্র থেকে সরে আসতে চায় সরকার, এজন্য আগামী বছর সুদহার আরও কমাতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। সরকারের ঋণভার কমাতে এমন সিদ্ধান্তকে বাণিজ্যিক ব্যাংকগুলো ইতিবাচক হিসেবে দেখলেও বিনিয়োগকারীদের কপালে গভীর হচ্ছে চিন্তার ভাঁজ। এ অবস্থায় এ খাতে নির্ভরশীল বড় একটি জনগোষ্ঠীর আর্থিক নিরাপত্তায় বিকল্প বিনিয়োগ মাধ্যম তৈরির তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। সাইফুল ইসলামের রিপোর্ট। উচ্চমূল্যস্ফীতির সঙ্গে লড়াই করে টিকে থাকতে যাপিত জীবনে অনেক পরিবারের ভরসা সঞ্চয়পত্র। বাড়তি ব্যয়ের যোগান দিতে কাউকে হাত দিতে হয়েছে সঞ্চয়পত্র কিনে জমানো অর্থভাণ্ডারে। মানুষ ভীতু ব্যাংকের অবস্থায়, তো এইখানে সরকারি ব্যবস্থায় এটা নেয়, এই জন্য মানুষ এখানে একটু নির্ভরযোগ্য জায়গা মনে করে এখানে ইনভেস্ট করে। ইনভেস্টমেন্ট করার মতো সুযোগ সুবিধা যাদের নাই তারা তো অসুবিধায় পড়বে। বাজেট ঘাটতি মিটিয়ে উন্নয়ন অর্থায়নে সরকারেরও আস্থা সঞ্চয়পত্রে। উচ্চ সুদে বিভিন্ন মেয়াদী সঞ্চয়পত্র বিক্রি করে সরকার একদিকে যেমন সচল রাখে অর্থনৈতিক কর্মকাণ্ড, তেমনি বড় এক জনগোষ্ঠীকে দেয় আর্থিক নিরাপত্তা।
তবে এই সঞ্চয়পত্র থেকে সরে আসতে চায় সরকার। এরই মধ্যে নিরাপদ এই মাধ্যমে বিনিয়োগকে নিরুৎসাহিত করতে পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গেল জুন থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত সঞ্চয়পত্রের সুদ হার কমিয়ে সর্বোচ্চ 11.98% আর সর্বনিম্ন করা হয়েছে 9.72%। সরকার সঞ্চয়পত্র উপর মানুষের যে আগ্রহ সেটাও যাতে শিফট করে ট্রেজারি বন্ড বিলে চলে যায় সেটার চিন্তা ভাবনা করছে এবং খুব অ্যাক্টিভলি চিন্তা ভাবনা করছে। উচ্চ সুদে নেয়া সরকারের ঋণভার কমাতে সঞ্চয়পত্রের সুদ হার কমানোর পক্ষে বিভিন্ন ব্যাংকও। এখন যেহেতু ইনফ্লেশন রেট সিঙ্গেল ডিজিটসে চলে অ্যারাউন্ড 7 বলতে ভাই, এখানে ন্যাচারালি ওই রেটগুলি কমায় আসতেই হবে, নাহলে তো সরকার পেমেন্ট করতে পারবে। মন্দা বিনিয়োগে এমনিতেই ক্রমাগত সংকুচিত হচ্ছে কর্মসংস্থান আয়ের সুযোগ। এমন বাস্তবতাকে সামনে এনে নির্ভর অবসর জীবনে থাকা ও বয়স্ক জনগোষ্ঠীর জন্য বিকল্প নিরাপদ বিনিয়োগ মাধ্যম তৈরির তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। যারা এটার উপর ডিপেন্ড করতো তাদেরকে বলতে হবে যে আপনি অল্টারনেটিভ সোর্স দেখেন, কারণ এটা তো আপনার রেশনালও না, তাই না? এবং এটার জন্য তো IMF, ওয়ার্ল্ড ব্যাংক বা অন্যান্য ডোনাররা সবাই এগুলো নিয়ে অনেক প্রস্তুত তুলতেছে। গত অর্থ বছরে সঞ্চয়পত্রের নিট বিক্রি ঋণাত্মক হয়েছে প্রায় 6063 কোটি টাকা। অর্থাৎ এ সময়ে যত টাকার সঞ্চয়পত্র বিক্রি করেছে সরকার, তার চেয়ে আগে বিক্রি করা সঞ্চয়পত্রের সুদাসল বাবদ প্রায় 6063 কোটি টাকা বেশি পরিশোধ করতে হয়েছে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সপ্তাহব্যাপী শুরু হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এবং বিশ্বব্যাংকের বার্ষিক সভা 2025। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সভায় অংশ নেবে শতাধিক দেশের কেন্দ্রীয় ব্যাংক, সরকারি প্রতিনিধি সহ বেসরকারি খাত সংশ্লিষ্টরা। এবারে সভায় মার্কিন শুল্ক সহ বৈশ্বিক অর্থনীতির নানা সমস্যা সমাধানের পথ খুঁজবে অংশ নেওয়া দেশগুলো। IMF-এর বাকি ঋণ ছাড়ে বিশেষ জোর দেবে বাংলাদেশ। ওয়াশিংটন থেকে কাজল আব্দুল্লাহ রিপোর্ট। বিশ্ব অর্থনীতির অবস্থা পর্যালোচনা, বাণিজ্যে স্থিতিশীলতা, আর্থিক খাতে সুশাসন নিশ্চিত সহ নানা দিক নিয়ে আলোচনা উত্তরণের পথ খুঁজতে পর্দা উঠছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF ও বিশ্বব্যাংকের বার্ষিক সভার। স্থানীয় সময় সোমবার সকালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে IMF সদর দফতরে হবে আনুষ্ঠানিক উদ্বোধন। সভায় অংশ নিতে এরই মধ্যে আন্তর্জাতিক সংস্থাটির সদস্য রাষ্ট্রগুলোর সেন্ট্রাল ব্যাংক গভর্নর, অর্থমন্ত্রী ও সচিব সহ সংশ্লিষ্টরা পৌঁছেছেন ওয়াশিংটনে। এবার বিশেষভাবে মার্কিন ট্যারিফ, জীবনযাত্রায় অতিরিক্ত ব্যয়, বেশি ট্যারিফ যুক্ত হওয়া দেশগুলোর টালমাটাল বাণিজ্য পরিস্থিতি সহ আর্থিক খাতের স্থিতিশীলতায় নানা দিক নিয়ে চুলচেরা পর্যালোচনায় যুক্ত হবেন স্কলার, অর্থনীতিবিদ ও খাত বিশ্লেষকরা। বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব খায়রুজ্জামান মজুমদার, অর্থনীতি সম্পর্ক বিভাগ ERD সচিব শাহরিয়ার কাদের, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান H মনসুর সহ 12 সদস্যের দল ওয়াশিংটনে পৌঁছেছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। তথ্য অনুযায়ী সভায় IMF-এর $550 কোটি ঋণের মধ্যে আরও $200 কোটি ছাড়ের বিষয়ে আলোচনা করবে বাংলাদেশ। IMF-এর বার্ষিক সভার পাশাপাশি V20 খ্যাত ভালনারেবল 20 ফোরামের মিনিস্ট্রিয়াল বা মন্ত্রী পর্যায়ের সংলাপে এবং OPEC ফান্ডের প্রতিনিধির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে বাংলাদেশের। জানা গেছে সভায় জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশকে $500 কোটি সহায়তার দাবি জানাবেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। এছাড়া সাইডলাইনে বৈঠকে বসার কথা রয়েছে অন্য দাতা সংস্থার সঙ্গেও। IMF-এর বার্ষিক সভা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তা ও অন্যান্য প্রস্তুতি শেষের দিকে। 13 অক্টোবর সকাল থেকেই বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে জমজমাট হয়ে উঠবে বিশ্বব্যাংক ও IMF সদর দপ্তর। ওয়াশিংটন ডিসি থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ফার্মগেট ও রাজাবাজার এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় একজনকে আটক করেছেন এলাকাবাসী। সিসিটিভির ফুটেজে দেখা যায় গতরাতে মোটরসাইকেলে করে এসে 3 ব্যক্তি হঠাৎ গলির মধ্যে ককটেল বিস্ফোরণ ঘটায়। জনতা ধাওয়া দিলে আরও একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় 2 জন। এ সময় হাতে নাতে আরিফুল ইসলাম নামে একজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়া হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্বর্ণের দামের সঙ্গে বেড়েছে স্বর্ণালংকারের দোকানে চুরি ডাকাতির ঘটনাও। সপ্তাহ ব্যবধানে মৌচাক ও যাত্রাবাড়িতে 2 দোকান থেকে ফিল্ম স্টাইলে প্রায় 650 ভরি স্বর্ণালংকার চুরির ঘটনায় উদ্বেগ ব্যবসায়ীদের। শুধু স্বর্ণ চুরি নয়, বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানেও বেড়েছে চুরির ঘটনা।
ডিএমপির তথ্য বলছে চলতি বছরের প্রথম 9 মাসে 1,500-এর বেশি চুরির ঘটনায় মামলা হয়েছে। জুয়েলারি দোকানের নিরাপত্তায় পুলিশকে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন জুয়েলারি সমিতি। মাসুদুর রহমানের রিপোর্ট। 9 অক্টোবর রাত 3:07 মৌচাকের ফরচুন শপিং মলে বোরকা পরে ঢোকে দুই চোর। ফিল্মি স্টাইলে প্রথমে সিসিটিভি ক্যামেরা সরিয়ে এরপর চুরি করে দ্রুত পালিয়ে যায় তারা। দোকান মালিক অভিযোগ করেন সে রাতে নিজের ও বন্ধকি প্রায় 500 ভরি স্বর্ণালঙ্কার চুরি হয় তার। আমার তো জীবন শেষই, আমার মারা যাওয়া ছাড়া কোনো পথ নাই, কারণ কাস্টমারের শোনা আমি কি করে দেব। এর আগে গত 5 অক্টোবর রাজধানীর যাত্রাবাড়ির রায়হান সুপার মার্কেটের লিলি গোল্ড হাউস থেকে প্রায় 125 ভরি স্বর্ণালঙ্কার ও নগদ 3.25 লাখ টাকা চুরি করে দুর্বৃত্তরা। দুই ঘটনায় এখনো কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। স্বর্ণের দোকানে একের পর এক চুরি ও ডাকাতির ঘটনায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা। যেসব মার্কেটে জুয়েলারি দোকান আছে সেসব মার্কেটে নিরাপত্তার জন্য পুলিশকে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জুয়েলারি সমিতির। পুলিশও সব জুয়েলারিদের বিভিন্ন মার্কেটে এলাকা ভিত্তিক তাদের বলতে হবে যে আপনাদের সিকিউরিটিটা ইম্পর্টেন্ট, কতটা সিকিউরিটি আপনারা নিজেরা দিতে পারবেন, কারণ পুলিশকে ডাকলে পুলিশ আসবে। আর একটা হলো যে মার্কেটে যে সমস্ত সিকিউরিটি বা কমিটি আছে তাদেরকেও বলতে হবে পুলিশের তরফ থেকে যে আপনার এই সিকিউরিটি সিস্টেম মতো যেন পাহারা দেয়। শুধু স্বর্ণের দোকানেই নয়, বাসাবাড়ি ও অন্য প্রতিষ্ঠানেও চুরির ঘটনা বেড়েছে। ডিএমপির তথ্য বলছে রাজধানীতে গত 9 মাসে চুরির মামলা হয়েছে 1,500-এর বেশি। পুলিশ বলছে যাত্রাবাড়ি ও মৌচাকে স্বর্ণের দোকানে চুরির ঘটনার রহস্য উন্মোচনে মিরপুরের এফএস টাওয়ার, ধানমন্ডির সীমান্ত সম্ভার ও পল্টনের চায়না টাউনের চুরির ঘটনায় জড়িতদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি মার্কেটের ভেতরের কেউ এসব চুরি বা ডাকাতির সঙ্গে জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ইতিপূর্বে এর সংক্রান্ত যেসব ঘটনা ঘটেছে সেসব ঘটনার সাথে যারা যারা জড়িত ছিল তাদের গতিবিধি বিশ্লেষণ করে আমরা তাদের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেটা যাচাই বাছাই করে থাকি। সব কৌশল আমরা অবলম্বন করে অবশ্যই যারা অপরাধী তাদেরকে আইন আওতায় নিয়ে আসতে সক্ষম হব। রাত্রিকালীন আমাদের যে টহল কার্যক্রমগুলো সেগুলো আরও সক্রিয় এবং জোরদার করা হয়েছে। শুধু ঢাকাতেই নয়, সোনার দোকানে চুরির ঘটনা বেড়েছে সারা দেশেই। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। উচ্চ আদালতের আদেশ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করে বরগুনা পৌরসভায় যানবাহন থেকে টোলের নামে আদায় হচ্ছে চাঁদা। চালকদের অভিযোগ, চাঁদা না দিলে হুমকি, মারধর, এমনকি গাড়িও আটকে রাখা হয়। আইনজীবীরা জানান, হাইকোর্টের আদেশ অমান্য করে টোল আদায়ের নামে প্রকাশ্যে চাঁদাবাজির বৈধতা দিয়েছে পৌরসভা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস জেলা প্রশাসনের। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে পণ্য নিয়ে বরগুনায় আসা ট্রাক থামিয়ে সড়ক থেকে উত্তোলন করা হচ্ছে চাঁদা। চালক ও সহযোগী জানান, দীর্ঘ পথ অতিক্রম করে কোথাও চাঁদা দিতে না হলেও বরগুনা পৌরসভায় ঢোকার আগেই তাদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় 200 টাকা। ভোমরা বর্ডার থেকে আইছি, কোথায় জায়গায় লাগে না, এই বরগুনায় ঢুকতে গিয়ে 200 টাকা চাঁদা লাগছে। এই পৌরসভার বলে পৌরসভা 200 টাকা লাগছে। বরগুনা এখনো কোনো বন্ধ হয় নাই, শব্দ বন্ধ হয়েছে, এখানে বন্ধ হয় নাই। বরগুনা পৌরসভার টোলের নামে শহরের প্রবেশপথ, প্রোক ব্রিজ, পৌর বাস টার্মিনাল ও সোনাখালী এলাকায় প্রকাশ্য দিবালোকে সব প্রকার যাত্রী ও পণ্য পরিবহনের গাড়ি থেকে প্রতিদিন 1.5 লক্ষ টাকা আদায় করা হচ্ছে। আর এ টাকা দিতে অস্বীকৃতি জানালে হুমকি ধমকি, মারধর, এমনকি গাড়ি আটকে রাখা হচ্ছে বলে অভিযোগ চালকদের। যদি না দেওয়া হয় অনেক বকাবকি, মারধর করার চেষ্টা করে। আমাদের টাকা না দিলে তাও লড়াই ধরে বা মারে, অনেক অত্যাচার করে। টাকা আদায়কারীদের দাবি, সড়কে যানবাহন থেকে টাকা উত্তোলনের জন্য পৌরসভার কাছ থেকে ইজারা নিয়েছেন তারা। মামলা ছিল, কিন্তু এটা এই বরগুনা যারা ইজারা নিয়েছে তারাই রায় পাইছে। এখানে তো ইজারাদাররা যারা ইজারা ডাক নিয়েছে তারা দেখভাল করেন, এটা তো ইজারা দিয়েছে পৌরসভা। তারা ইজারাদাররা যারা নিয়েছে এই সুবাদে আমরা যে রাস্তায় যারা ডাক নিয়েছে আমরা রাস্তায় এই টোলটা আদায় করি। পৌরসভা 3বার তারা মূলত টেন্ডার কল করেছে, তো 3বারের বারে যে আমরা পেয়েছি। এক রিট আবেদনের প্রেক্ষিতে 2022 সালের 21 এপ্রিল টার্মিনাল ব্যতীত টোলের নামে সড়ক থেকে চাঁদা উত্তোলন নিষিদ্ধ করে উচ্চ আদালত। এই আদেশের প্রেক্ষিতে ওই বছরের 25 সেপ্টেম্বর সড়ক থেকে টাকা আদায় বন্ধের নির্দেশ দেয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর এক শাখা। আইনজীবীরা জানান, আদালতের আদেশ অমান্য করে টোলের নামে প্রকাশ্য চাঁদাবাজির বৈধতা দিয়েছে বরগুনা পৌরসভা। এই অবৈধভাবে টাকা আদায়ের কারণে আমাদের পরিবহন ব্যয় কিন্তু বেড়ে যাচ্ছে। একই সাথে জনগণের ভোগান্তি
বেড়েছে। বরগুনা পৌরসভা বিভিন্ন সড়ক থেকে যে টোল আদায় করতেছে তা সম্পূর্ণ চাঁদাবাজি এবং আদালতের আদেশের পরিপন্থী। টার্মিনাল যদি না থাকে তো সেখানে অস্থায়ী টার্মিনাল হিসেবে ব্যবহৃত হইবে, নিজেরা ঘোষণা দিয়ে সেখানে তো অবকাঠামোর সুযোগ সুবিধা না দিয়ে তো সেখানে কিছু নেওয়া যাবে না। এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হয়নি বরগুনা পৌরসভা কর্তৃপক্ষ ও জেলা পুলিশ। তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস জেলা প্রশাসনের। এটা যদি করে থাকে এটা অবশ্যই একটা অন্যায়, এটা একটি বিধি বহির্ভূত কাজ। আমি পৌরসভার সাথে কথা বলবো বিষয়টা নিয়ে, এবং এই ধরনের কাজ থেকে তারা যেন বিরত থাকে অবশ্যই সেই বিষয়টা আমরা দেখভাল করব। সংশ্লিষ্টরা জানান, বছরে বরগুনা পৌরসভার 3টি স্থানে যানবাহন থেকে প্রায় কোটি টাকা চাঁদা আদায় করা হয়। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। সকালের সময় আরও থাকছে। কাতার ও সৌদি আরবের মধ্যস্থতায় হামলা বন্ধে রাজি আফগানিস্তান। 200-র বেশি তালেবান যোদ্ধা হত্যার দাবি পাকিস্তানের। নিজেদের 23 সেনা নিহতের কথা স্বীকার। ইলিশের প্রজনন মৌসুমে মাছ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞায় জেলেদের খাদ্য সহায়তা বাবদ 25 কেজি করে চাল দেওয়ার কথা। তবে নিষেধাজ্ঞার 1 সপ্তাহ পার হতে চললেও সব জেলের হাতে পৌঁছায়নি সেই চাল। এতে অনাহারে অর্ধাহারে মানবেতর দিন কাটছে পরিবারগুলোর। এ অবস্থায় বাধ্য হয়ে জাল নিয়ে নামছেন মাছ শিকারে। অপূর্ব রিপোর্ট। চাচাতো 2 ভাই জয়নাল, রাজ্জাক নদীতে মাছ শিকার করতে না পারায় মেঘনার পারে ছেঁড়া জাল ঠিকঠাক করছেন। দুজনের ঘরেই 6 জন করে সদস্য। তাদের অভিযোগ, মা ইলিশ রক্ষায় সরকার 22 দিন নদীতে নামায় নিষেধাজ্ঞা দিলেও তাদের খাদ্য সহায়তার কোনো ব্যবস্থা করা হয়নি। 25 কেজি চাল দেওয়ানোর কথা সরকারের অন্তরে আমরা পাইনি। আমরা যে জাল পাই সেই জাল তো অভিযান দিলে বাইতে পারি না, আমরা 6 জনে খাই কে। বরিশালের হিজলা মেহেন্দিগঞ্জ উপজেলা ঘেঁষা, মেঘনা ও আশপাশের নদীতে দেখা যায় শত শত ট্রলার নৌকায় মাছ শিকার চলছে। এদের পেছনে স্থানীয় প্রভাবশালীরা যেমন জড়িত, তেমনি জেলেদের জন্য বরাদ্দকৃত খাদ্য সহায়তা সঠিক সময় না পাওয়াকে দোষারোপ করা হচ্ছে। প্রশ্ন তোলা হচ্ছে, নিষেধাজ্ঞার 22 দিনে একটি পরিবারের হাতে শুধুই মাত্র 25 কেজি করে চাল দিলেই কি খাদ্য চাহিদা মেটানো সম্ভব? জাল পাইছি এত বছর কোনো নামের এই কাঠ নাই, পোলানো খাইতে কষ্ট হয়। যারা যাইলা তারা মনে করেন পায় না, আর যারা যাইলা না তারাই পায়। আমাকে 5 টাকা দেয় না স্যার, আমি জানেন আমি যাচাই করেন বেরিতে মানুষের কাছে কষ্ট করে খাই। বরিশালের পাশাপাশি এমন অভিযোগ পটুয়াখালীর জেলেদেরও। 22 দিনের জন্য 25 কেজি করে চাল নাম সর্বস্ব বলছেন জেলেরা। তাও আবার নিষেধাজ্ঞার 1 সপ্তাহ পার হতে চললেও জোটেনি। আমাকে চাল দেওয়ার কথা 80 কেজি, হেরা দেয় 25 কেজি, এতে তো আমাকে সংসার চলে না। যারা জাল পায় হেরা নাম থাকে না, নাম থেকে যারা চা বানায়। ইন্ডিয়ার জেলেরা তারা আমাগো দেশের মধ্যে হাইন দিয়ে তারা মাছ ধরিয়া তারা সোনার ফসল তারা লইয়ে যায়। নিষেধাজ্ঞা সফল না হলে ইলিশের উৎপাদন কমবে জানিয়ে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের দাবি, দ্রুত নিবন্ধিত প্রত্যেক জেলের হাতে খাদ্য সহায়তা পৌঁছে যাবে। শুধু এই বিভিন্ন সময় নিষেধাজ্ঞার সময় চাল ডাল সহযোগিতা বা আদার্স এরকম না, অন্যান্য বিভিন্ন বিকল্প কর্মসংস্থানমূলক কাজ বা আদার্স ফ্যাসিলিটিসগুলোতে তাদেরকে আমরা অন্তর্ভুক্তি করব। বরিশাল বিভাগের 6 জেলায় নিবন্ধিত জেলে 4,19,000-এর কিছু বেশি। এদের মধ্যে 3,40,000 জেলেকে খাদ্য সহায়তা বাবদ 25 কেজি করে চাল দেয়া হবে। মজুদ না থাকায় নিবন্ধিত জেলেদের থেকেই 1 লাখ জেলে চাল পাচ্ছে না। আর এর বাইরে অনিবন্ধিত রয়েছে আরও লাখো জেলে। অপূর্ব, সময় সংবাদ, বরিশাল। দিনাজপুরে আগাম জাতের আমন ধান বাজারে উঠেছে। মন প্রতি বিক্রি হচ্ছে 1050 থেকে 1075 টাকা পর্যন্ত। বিস্তারিত জানাতে গোপালগঞ্জ হাটে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। সরাসরি যাচ্ছি তার কাছে। দুলাল, গোপালগঞ্জ ধানের হাট, এটা সকাল থেকে কিন্তু ধান কেনা বেচা এখানে জমজমাট। এই গোপালগঞ্জ হাটে আপনার বিশেষ করে যে আমনের যে আগাম যে জাত, যদিও আমন আপনার ভরা মৌসুম এখনো আপনার উঠতে শুরু করেনি, তবে আগাম যে জাত সেটা কিন্তু আপনার উঠতে শুরু করেছে। এবং আজকের এই গোপালগঞ্জ হাটে আমরা দেখছি যে নূতন আমনের যে জাত সেটি কিন্তু আগাম উঠেছে। বিনা 17, বিনা 7 এবং কটরা এবং পাথর কাটা
সেখানে কিন্তু আমরা দেখছি যে ভালোই বেচা কেনা হচ্ছে। তবে কৃষকরা যেটা বলছেন, আজকের যেটি দাম নতুন যে ধানটি তারা বিক্রি করছেন প্রতি মন আপনার 1050 থেকে 1075 টাকা প্রতি মন। তারা যেটা বলছেন যে এই মুহূর্তে এই ধানটি তারা তুলে কিন্তু আগাম যে আলু, সেই আলুটাকে আবাদ করবেন। এবং আজকের যে দাম, যেটা কৃষকরা তাদের যে দাবি, যদিও এবার সেচের যে বিষয়টি, কোনো বন্যা এবং অতিবৃষ্টির কারণে সেচ তেমন তাদের দিতে হয়নি, বৃষ্টির পানিতে তারা সেচ দিয়েছেন, তারপরে তারা বলছেন যে দামে তারা বিক্রি করছেন, যে উৎপাদন যে খরচ সেটা কিন্তু তাদের সেভাবে তারা লাভ হচ্ছে না। সার, কীটনাশক এবং আপনার শ্রমিকের যে দাম, সে দামের কারণে তারা এটা বিক্রি করতে তাদের কিছুটা হলো তারা বলছেন যে লাভের মুখ তারা দেখছেন না। এদিকে এই হাটে কিন্তু আমরা পুরনো যে ধানগুলো, সে ধানগুলো উঠছে, বিশেষ করে বগুড়ার সম্পা কাটারি আমরা দেখছি সেই ধানগুলো আপনার 1650 টাকা প্রতি মণ বিক্রি হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে বড় বড় যারা কৃষক, তাদের কাছে কিন্তু এখনো গোদামে প্রচুর পরিমাণে ধান মজুত রয়েছে, তারা কিন্তু এই ধানগুলো এখন বিক্রি করছেন। এবং যারা প্রান্তিক কৃষক, আগের তাতে ধান নাই, তবে নতুন যে ধানটা, আমন যে আগাম জাতির যে ধান, সেটাতে তারা কিন্তু আপনার বাজারে নিয়ে আসছেন এবং তারা এটা বিক্রি করছেন। যারা কিনছেন তারা বলছেন যেহেতু তাদের মিল চালাতে হয়, চালের যে দাম সেই অনুযায়ী তাদেরও কিন্তু পড়তা পড়ে না বলে জানিয়েছেন। যে একজন কৃষকের কাছে জানতে চাইলে তিনি যেটা জানিয়েছেন যে প্রতি বিঘাতে যে তাদের যে খরচ হয় 22 থেকে 25 হাজার টাকা, সে দামে কিন্তু উঠছেন না। এবং ফলনও এবার বলছেন যে আগাম যে ধান সেটা কিন্তু খুব একটা ভালো হয়নি, তারপরেও তাদের বাধ্য হয়ে তারা এই ধান তারা করেন, যেহেতু সংসারের এবং তাদের খরচ মেটানোর জন্য এই ধানই তাদের একমাত্র অবলম্বন। এখানে যে আমাদের কৃষি বিভাগ, দিনাজপুর কৃষি বিভাগের সূত্রে যেটা জানা গেছে যে এবার দিনাজপুরে আমনের যে আবাদ হয়েছে 2,60,860 হেক্টর জমিতে, এবং উৎপাদনের যে লক্ষ্যমাত্রা চাল আকারে 9 লক্ষ মেট্রিক টন এবার করা হয়েছে। আর আগাম জাতের যেটি ধান, সেটি আপনার 37,000 হেক্টর জমিতে করা হয়েছে। তবে কৃষকরা বরাবরই যেটা বলেন, সরকার ধানের যে রেট দেন বা ধানের যে মূল্য নির্ধারণ করেন, সেটাতে তাদের কিন্তু তেমন পোষাচ্ছে না। তো আমার কাছ থেকে গোপালগঞ্জ হাটে ধান বেচা কেনার সর্বশেষ এই ছিল। সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুরের গোপালগঞ্জ হাটে। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। পটুয়াখালীর পায়রা নদীর অব্যাহত ভাঙনে গত 5 বছরে নদীগর্ভে বিলীন দুমকি উপজেলার 1000-এর বেশি বসতভিটা ও শিক্ষা প্রতিষ্ঠান। নতুন করে ভাঙন শুরু হওয়ায় ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন অনেকেই। বেড়িবাঁধ না থাকায় আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের। শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। কিছুদিন আগেও সুন্দর একটা ঘর ছিল, পুকুর ভরা মাছ, গোয়ালে গরু আর ক্ষেত ভরা ধান, কিন্তু এখন সেগুলো শুধুই স্মৃতি। পায়রা নদী সাজানো স্বপ্নগুলো কেড়ে নিয়েছে। শেষ আশ্রয়ের সম্বলটুকুও যায় যায় অবস্থা। তাই ঘর ভেঙে অন্যত্র আশ্রয় নিচ্ছে এই 80 বছরের বৃদ্ধ। আমার বাড়ি আর জায়গা জমি সব লই গেছে নদীতে, পায়রা নদীতে। আমি এখন একটু ঘর আছে, একটু ব্যাংকে আমি যাইতে আছি। পটুয়াখালী দুমকি উপজেলায় পায়রা নদীর অরক্ষিত বেড়িবাঁধ ভেঙে প্রতি বছরই বাহেরচর ও আঙ্গারিয়ার লোকালয়ে ঢুকে পড়ে পানি। এছাড়া নদী ভাঙন নিত্যদিনের ঘটনা। গত 5 বছরে নদীতে বিলীন দুমকি উপজেলার 1000-এরও বেশি বসতবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান। নতুন করে ভাঙন শুরু হওয়ায় ঘরবাড়ি, ফসলের ক্ষেত, গাছপালা সব হারিয়ে নিঃস্ব বাসিন্দারা। ঘরবাড়ি স্থানান্তর করে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা তাদের। ত্রাণের পরিবর্তে স্থায়ী বেড়িবাঁধ চান নদী পারের মানুষ। এই পায়রা নদী ভাঙ্গে আমাদেরকে পুরো নিঃস্ব করে ফেলাইছে। মাদ্রাসা, মসজিদ, স্কুল যা সব শেষ হয়ে গেছে, কিছুই নাই। আমরা চাই টিকসই একটা বেড়িবাঁধ সরকার ব্যবস্থা করুক। আপাতত জরুরি ভিত্তিতে ভাঙন রোধে কাজ করার পাশাপাশি শিগগিরই স্থায়ীভাবে সমাধানের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। যেগুলো অধিক ঝুঁকিপূর্ণ কিছু জায়গার জন্য আমরা কাজ চলমান আছে আমাদের। তো আমাদের সমীক্ষা প্রকল্প অলরেডি অনুমোদন হয়েছে এবং আমরা এই শীঘ্রই সমীক্ষা কাজ শুরু হবে এবং ডিপিপি অনুমোদনের পরে কাজ বাস্তবায়ন শুরু হবে। এবং যদি আমরা এখানে কাজ করতে পারি
তাহলে আশা করি ওই এলাকার সমস্যার সমাধান হবে। জেলায় 1300 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, এর মধ্যে 22 কিলোমিটার আংশিক ও বাকি 6 কিলোমিটার পুরোপুরি ক্ষতিগ্রস্ত। সময় সংবাদ, পটুয়াখালী। পটুয়াখালী কুয়াকাটার চর গঙ্গামতি সংরক্ষিত বনে আবারও সক্রিয় হয়ে উঠেছে বনখেগো চক্র। সংঘবদ্ধভাবে দিনরাত নির্বিচারে কেটে পাচার করছে শত শত গাছ। প্রকাশ্যে প্রকৃতি রক্ষা কবচ বন উজাড় হলেও নির্বিকার বন বিভাগ। এ ঘটনায় উদ্বিগ্ন এলাকাবাসী ও পরিবেশবাদীরা। তবে বন বিভাগ বলছে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। শিকদার জাবির হোসেনের রিপোর্টে ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। পড়ে আছে গাছের গোড়া আর শুকিয়ে যাওয়া ডালপালা, যা প্রমাণ করে কেমন ভয়াবহভাবে উজাড় করা হচ্ছে সংরক্ষিত বন। প্রকাশ্যে দিনরাত গাছ চুরির এমন মহোৎসব চলছে কুয়াকাটা সৈকতের অদূরের চর গঙ্গামতি সংরক্ষিত বনাঞ্চলে। এতে ধীরে ধীরে অস্তিত্ব হারাচ্ছে বনটি। পরিবেশের ভারসাম্য যেমন নষ্ট হচ্ছে, তেমন আমরাও এখানে পর্যটক যারা আছি তারা এখানে এসে হতাশ হচ্ছি। পরিবেশটা নষ্ট করে ফেলছে, কিছু অসাধু ব্যবসায়ী গাছগুলো কেটে ফেলতেছে। কুয়াকাটা সমুদ্র সৈকতের 0 পয়েন্ট থেকে পূর্ব দিকে অবস্থিত বনটি একসময় ছিল ঘন সবুজে ঘেরা জীবন্ত প্রাকৃতিক ঢাল। ঝাউ, আকাশমণি, কেওড়া, গেওড়া, সুন্দরী আর শাল গাছের ছায়ায় ঢাকা ছিল পুরো উপকূল। কিন্তু এখন সেই বন কেবল স্মৃতিতে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় চলছে বন উজাড়ের প্রতিযোগিতা। রাতের আধার কিংবা দিনের আলো কোনো সময়ই থামছে না গাছ কাটার তৎপরতা। এই কাঠের বড় অংশ ব্যবহার হচ্ছে সমুদ্রে অবৈধ বেহুন্দি জাল বসানোর খুঁটি হিসেবে। বন্যায় গাছগুলো অনেক রক্ষা করে, বনদস্যুরা আইয়া গাছগুলো কেটে লইয়ে যায়। গাছ না থাকার কারণে আমাদের বাড়ি বন্যা সরাসরি ঢুকে যাওয়ার না আশা আছে। সিডর, আইলা, নার্গিসের মতো ঘূর্ণিঝড়ে এই বনের গাছগুলি বাঁচিয়েছে হাজারো প্রাণ আর ঘরবাড়ি। কিন্তু স্থানীয়দের চোখের সামনে বন ধ্বংস হলেও তদারকি নেই সংশ্লিষ্ট দপ্তরের। পরিবেশ কর্মীরা বলছেন, দ্রুত ব্যবস্থা না নিলে বিলীন হয়ে যাবে সংরক্ষিত বনাঞ্চলটি। উপকূলের যে বনগুলো আছে এগুলো কিন্তু আমাদের বিভিন্ন সময় বড় বড় দুর্যোগ থেকে আমাদেরকে সেভ করে। কোনোভাবেই যেন একটা গাছ না কাটা না হয় এবং কোনোভাবেই যেন বন উজাড় না হয়। প্রশাসন বা বন বিভাগের পক্ষ থেকে ওরকম তদারকি না থাকায় আসলে এই দুষ্কৃতিকারীরা দিন দিন এদের উৎপাত বেড়েই চলছে। বন বিভাগ বলছে, আসামিদের শনাক্ত করে মামলার পাশাপাশি টহল জোরদার করা হয়েছে। জড়িতদের আনা হবে আইনের আওতায়। নগদে যেগুলো কাটা পড়েছে সেগুলোর বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি আর কি, এবং তাদের বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে। চর গঙ্গামতি এলাকায় না, পুরো জাতীয় উদ্যানের অন্যান্য যে ক্যাম্প এরিয়া আছে সেখানেও আমাদের টহল জোরদার করা হয়েছে। কুয়াকাটা রেঞ্জের আওতায় 2020 সালে ছিল 1600 হেক্টর বন, এখন তা কমে দাঁড়িয়েছে মাত্র 1128 হেক্টরে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। ছাদ ও দেয়াল থেকে খসে পড়ছে পলেস্তারা, দেবে গেছে মেঝে, দরজা জানালাও নাজুক। নির্মাণের পর বছরের পর বছর সংস্কার না হওয়ায় বেহাল অবস্থা ঝালকাঠির বেশিরভাগ কমিউনিটি ক্লিনিকের। জরাজীর্ণ ভবনগুলো বিষধর সাপের অভয়াশ্রমে পরিণত হয়েছে। তার মধ্যেই চলছে স্বাস্থ্যসেবা। চরম ঝুঁকিতে বন্ধ থাকছে অনেক প্রতিষ্ঠান। কর্তৃপক্ষ বলছে, ঝুঁকিপূর্ণ ভবন পুনর্নির্মাণ ও সংস্কারে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। পলাশ রায়ের পাঠানো তথ্য, শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। ছাদ ও দেয়াল থেকে খসে পড়ছে পলেস্তারা, যে কোনো সময় ছাদ ভেঙে পড়ার আশঙ্কা। দেবে গেছে ফ্লোর, দরজা জানালা ভঙ্গুর অবস্থায়, ব্যবহার অনুপযোগী টয়লেট। 1998 সাল থেকে নির্মাণের পর ঝালকাঠি বেশিরভাগ কমিউনিটি ক্লিনিকগুলোতে আর সংস্কার হয়নি। জরাজীর্ণ ভবনগুলো এখন বিষধর সাপের অভয়াশ্রমে পরিণত হয়েছে। তার মধ্যেই চলছে স্বাস্থ্যসেবা। চরম আতঙ্কে স্বাস্থ্যকর্মীরা। ঝুঁকির কারণে বেশিরভাগ সময় ক্লিনিক বন্ধ থাকায় স্বাস্থ্যসেবা বঞ্চিত রোগীরা। ভবনটা হয়েছে মেইন সমস্যা, ভবনটা হয়েছে নির্মাণ করা দরকার, ভবনটা হয়েছে ভাঙাচুরা। এইরকম রইলে তো হলে দেশি পোলাপান লইয়া মুরব্বী আমরা যাবো কোথায়? সাপের এই আতঙ্ক কিভাবে এটা সাপ না আসে এটা রোধ না করা পর্যন্ত আমি তো এখানে বসতে পারি না। গর্ভবতী নারী এবং মহিলারা আসেন, তারা বাথরুম ব্যবহারের জন্য যেতে চায়, কিন্তু তারা এখানে কোনো ওয়াশরুমের সুব্যবস্থা না থাকায় তারা এটা ব্যবহার করতে পারেন না। দরখাস্ত করছিলাম গত জুনে, এরপরে আমি ইঞ্জিনিয়ার সার্কেলদের সাথেও আমি যোগাযোগ করেছি, এখন পর্যন্ত আসলে সুরাহা তেমন একটা পাইনি। স্বাস্থ্য বিভাগ বলছে, ঝুঁকিপূর্ণ এসব ক্লিনিকগুলো পুনর্নির্মাণ ও সংস্কারের জন্য বারবার মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়েছে।
আমরা এবার আসলে 30টা কমিউনিটি ক্লিনিক পুনর্নির্মাণের জন্য আমরা চাহিদা দিয়েছি এইচইডির কাছে। অধিকাংশ কমিউনিটি ক্লিনিকই আসলে পুনর্নির্মাণযোগ্য। আমরা যে কোনো কাজের সুযোগ পাওয়া মাত্রই আমরা সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। জেলায় 97টি কমিউনিটি ক্লিনিক রয়েছে, এর মধ্যে 30টি ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে, বাকিগুলোতেও প্রয়োজন সংস্কার। সময় সংবাদ, ঝালকাঠি। সকালের সময় সৌদি আরব ও কাতারের মধ্যস্থতায় পাকিস্তানে হামলা বন্ধে রাজি আফগানিস্তান। তীব্র সংঘাতের পর আফগানিস্তানের সঙ্গে প্রধান সীমান্ত পয়েন্ট বন্ধ করে দিয়েছে পাকিস্তান। এদিকে সংঘাতে 200-র বেশি তালেবান হত্যার দাবি করেছে পাকিস্তান, আর নিজেদের 23 সেনার মৃত্যুর কথাও স্বীকার করেছে ইসলামাবাদ। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ভয়াবহ এক সীমান্ত লড়াইয়ে জড়িয়ে পড়েছে পাকিস্তান ও আফগানিস্তানের সামরিক বাহিনী। দুই দেশের সীমান্তের একাধিক স্থানে ব্যাপক সংঘর্ষ হয়েছে। উভয় পক্ষই একে অপরের সীমান্ত চৌকি দখল ও ধ্বংস করার দাবি করেছে। এমন সংঘর্ষের জেরে উদ্বেগ প্রকাশ করে সৌদি আরব, ইরান ও কাতার। দুই দেশকে সংলাপ ও কূটনীতির পথে ফেরার আহ্বান জানানো হলে স্থানীয় সময় রোববার অস্থায়ীভাবে যুদ্ধবিরতিতে রাজি হয় আফগানিস্তান। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি জানান, কাতার ও সৌদি আরবের মধ্যস্থতায় আপাতত যুদ্ধ স্থগিতে রাজি তারা। এদিকে আফগান তালেবান প্রশাসনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তানের কোনো অঞ্চলে এখন কোনো ধরনের হুমকি নেই। ইসলামিক আমিরাত ও আফগান জনগণ নিজেদের ভূমি রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ এবং অবিচল থাকবে। কিছু এলাকায় এখনও লড়াই চলছে বলেও জানান তিনি। পাকিস্তানের স্থানীয় কর্মকর্তারা জানান, নিরাপত্তা ঝুঁকিতে রোববার আফগানিস্তানের সঙ্গে দুটি প্রধান সীমান্ত ক্রসিং তোরখাম ও চামান বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি খারলাচি, আঙ্গুরাড্ডা ও গুলাম খানের মতো অন্তত 3টি ছোট সীমান্ত পথও বন্ধ করা হয়। আফগানিস্তানের রাজধানী কাবুল এবং দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ পাকতিকায় 2 দিন আগে ঘটে যাওয়া বিস্ফোরণের পর এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, ওই ঘটনার পাল্টা জবাব হিসেবে শনিবার রাতের আফগান বাহিনীর হামলায় কমপক্ষে 58 পাকিস্তানি সেনা নিহত হন। অন্যদিকে পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের পক্ষ থেকে 23 সেনা নিহত হন। তবে তারা দাবি করে, পাল্টা হামলায় তালেবান এবং এর সঙ্গে যুক্ত 200 সন্ত্রাসী নিহত হয়েছেন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এই হামলাকে বিনা উস্কানিতে গুলিবর্ষণ হিসেবে আখ্যা দেন। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। গাজায় সংঘাত বন্ধে ডোনাল্ড ট্রাম্পের শান্তি সম্মেলন নিয়ে আজ মিশরে আলোচনায় বসছেন বিশ্ব নেতারা। এরই মধ্যে মিশরে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এদিকে যুদ্ধবিরতিতে গাজা সিটিতে ফিরছেন ফিলিস্তিনিরা। এর মধ্যে সশস্ত্র গোষ্ঠী ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে গুলিতে প্রাণ হারালেন এক সাংবাদিক। গাজায় যুদ্ধবিরতি শুরুর পর থেকে বাসস্থানে ফিরতে শুরু করেছেন ফিলিস্তিনিরা। তবে চিরচেনা সেই গাজা সিটি আগের মতো নেই। ইসরায়েলি হামলায় কিছুই অবশিষ্ট নেই উপত্যকাটিতে। বিশ্ব খাদ্য সংস্থা এবং জাতিসংঘের স্যাটেলাইট বিশ্লেষণ অনুযায়ী গাজা শহরের প্রায় 83% ভবন ধ্বংস হয়েছে। সমগ্র অঞ্চলের 78% ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘ পরিবেশ সংস্থার হিসেবে গাজা পুনর্গঠনের জন্য 6 কোটি 10 লাখ টন ধ্বংসাবশেষ সরাতে হবে, যা 25টি আইফেল টাওয়ারের সমান। তবে স্থানীয়দের জন্য এখন মূল চাহিদা হলো নিরাপদ আশ্রয় এবং মৌলিক জীবনধারণ সামগ্রী। হাসপাতালগুলোতে প্রয়োজন পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম। এদিকে গাজায় চলমান যুদ্ধের ভয়াবহতা প্রকাশ করে আসা সাংবাদিক সালেহ আল জাফারাউই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। এর আগে বহুবার তিনি ইসরায়েল থেকে নানা হুমকির শিকার হয়েছেন বলেও জানা যায়। এদিকে আজ মিশরের শার্ম আল শেখে বসবে গাজা শান্তি সম্মেলন। সেখানে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে ট্রাম্প স্বাক্ষর করতে পারেন বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে সম্মেলনে যোগ দিতে মিশরে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট সহ 20টি দেশের শীর্ষ নেতারা। অন্যদিকে জিম্মিদের ফেরত দেওয়ার উদ্যোগকে ঐতিহাসিক ঘটনা বলে উল্লেখ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার সেন্ট হেলেনা দ্বীপের একটি পানশালায় বন্দুকধারীর গুলিতে 4 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 20 জন। স্থানীয় সময় রোববার এই ঘটনা ঘটে। হামলার সময় 4 জনকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং আহতদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হামলার সময় অনেক মানুষ আশেপাশের দোকান ও ভবনে আশ্রয় নেন। হতাহতের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। এই ঘটনায় স্থানীয় প্রতিনিধি ন্যান্সি মেসে শোক প্রকাশ করেছেন এবং হামলার শিকার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। দেখছেন সকালের সময়।
নারী ওয়ানডে বিশ্বকাপের খবর। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বিকেল 3:30টায়। পাকিস্তানের বিপক্ষে দারুণ জয়ে আসর শুরু করেছিল নিগার সুলতানা জ্যোতির দল। পরের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হারলেও লড়াকু পারফরমেন্স দিয়ে আশা জাগিয়েছিল টাইগ্রেসরা। কিন্তু তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ছন্দ হারিয়ে ফেলে তারা। সেমির স্বপ্নে বড়সড় ধাক্কা খায় মেয়েরা। নিশা খাপ্পত্তমে এবারের প্রতিপক্ষ শক্তিশালী সাউথ আফ্রিকা। স্বাগতিক ভারতের বিপক্ষে দারুণ জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে প্রোটিয়া নারীরা। তাই বলাই যায় জ্যোতিদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে এ ম্যাচেও। এশিয়ান কাপ বাছাইয়ে হংকং চায়নার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে ভালো মাঠে অনুশীলন করতে না পারলেও আক্ষেপ নেই হামজা চৌধুরীর। স্বাগতিকদের মাঠেই জবাব দেবেন দেশের ফুটবলের পোস্টার বয়, এজন্য প্রস্তুত আছেন তিনি। এদিকে বাংলাদেশ দলকে আধুনিক অনুশীলন ভেন্যু না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন হংকং চায়নাতে থাকা প্রবাসী ফুটবলাররা। হংকং থেকে ফাহিম ইসলামের রিপোর্ট। গত 9 অক্টোবর লাল সবুজের বিপক্ষে জয় পেলেও অভিযোগের পাহাড় নিয়ে বাংলাদেশ ছেড়েছিল হংকং চায়না। তাদের দাবি বাংলাদেশ ফুটবল ফেডারেশন নাকি ইচ্ছাকৃতভাবে যানজট সৃষ্টি করে দেশে ফিরতে দেরি করিয়েছিল তাদের। সেই উদ্ভট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ফুটবল দলের উপর যে প্রতিশোধ নেবে হংকং চায়না তা অনেকটাই অনুমেয় ছিল টিম ম্যানেজমেন্টের। এবড়ো মাঠে প্রথম দিনের অনুশীলন করেছে বাংলাদেশ দল। দ্বিতীয় দিনেও ভাড়া করে অসমতল মাঠে প্র্যাকটিসের সুযোগ পেয়েছে বাংলাদেশ দল, যা নিয়ে আক্ষেপ আছে ফুটবলারদের। তবে হামজা শমীদদের নিয়ে র্যাঙ্কিংয়ে 38 ধাপ এগিয়ে থাকা হংকং চায়নার এমন ভয় বেশ উপভোগ করছেন জাতীয় দলের ম্যানেজার আমির খান। তারা তো ভয় পাচ্ছে, তারা আমাদেরকে তাদের যে বেস্ট ফ্যাসিলিটিসগুলো আছে সেটা দিচ্ছে না, যেটা আমরা আগে থেকেই অনুমান করেছিলাম যে তারা সেটা দিবে না। 1-150 লোকের দর্শককে নিয়ে যে যদি জয় নিয়ে আসতে পারে, কেন আমরা পারবো না? আমাদেরকে এখান থেকে ঘুরে দাঁড়াতেই হবে। তবে মাঠ যেমনই হোক না কেন আপত্তি নেই হামজা চৌধুরীর। ম্যাচের জন্য প্রস্তুত লেস্টার অধিনায়ক। অভিযোগ আছে কিনা আজকের মাঠটা নিয়ে? আজকে ছিলাম আমরা ট্রেন করছি ট্রেনিং এর লাইক ম্যাচ ডে আমরা রেডি। অথচ অবকাঠামোর দিক দিয়ে বিশ্বের অন্যতম উন্নত দেশ হংকং চায়না। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ মাঠ রয়েছে তাদের, যেখানে খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের মতো দল। অনুশীলনের জন্য তারা পায় অত্যাধুনিক সব প্র্যাকটিস ভেন্যু। তাহলে বাংলাদেশের সঙ্গে কেন এই অবিচার? হামজা জামাল শমীদদের প্রতি হংকং ফুটবল অ্যাসোসিয়েশনের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা। হংকংয়ে মোর দেন আই থিঙ্ক 200-300 ফিল্ড আছে, যেগুলোতে রেগুলার ওদের ক্লাবের গেম, রেগুলার ওদের ন্যাশনাল গেমগুলো হয়, বাট ইন্টারন্যাশনাল ইভেন্টের জন্য ওদের আরও বেটার পিচ আছে হংকংয়ে। আমার মনে হয় যে বাংলাদেশকে এর থেকে আরও ভালো ফিল্ড দেওয়া যেত। হামজার যে লেভেল, আমাদের বাংলাদেশ টিম যেটা ন্যাশনাল টিম, এটা তো অন্য কোনো ছোটোখাটো ক্লাব না। ন্যাশনাল টিম হিসাবে আমি মনে করি তাদেরকে আরও ভালো কোনো মাঠে দেওয়া দরকার ছিল। হংকং চায়নার এমন আচরণে লাল সবুজদের আত্মবিশ্বাসে যেন চির না ধরে, তার জন্য মাঠে গিয়ে হামজা জামালদের সমর্থন দেবে হংকংয়ে থাকা প্রবাসীরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, হংকং, চায়না। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, সাংবাদিক সহ আহত বেশ কয়েকজন, ছত্রভঙ্গ করল পুলিশ। 3 দাবিতে আজ থেকে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, শহীদ মিনারে রাতভর অবস্থান কর্মসূচি, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা। 25 বছর যদি একটা মানুষকে যাবজ্জীবন দেওয়া হয়, আমরা মানুষগুলো কেমনে থাকি? আদৌ কি ফিরে আসবে কিনা আমরা জানি না। এবং 1 বছর ধরে আমিরাতের কারাগারে বন্দী 25 জুলাই যোদ্ধা, বিভিন্ন দফতরে ধর্ণা দিয়ে হতাশ স্বজনরা, ফেরাতে কাজ করছে সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময় সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ তুষার। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।